আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে 4 দিনের পুলিশ সপ্তাহ 2026। আগামী 13ই মে পর্যন্ত চলবে এই আয়োজন। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলা শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। সবুজ আর কালোর প্রথাগত ছক ভেঙে এবার নতুন রং আর নতুন রূপে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ 2026। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এমন স্লোগানে এগিয়ে যেতে চায় পুলিশ। পরিবর্তন কেবল পোশাকে নয়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এক পরিবর্তিত বাংলাদেশে জন আকাঙ্ক্ষা আর আস্থার সমীকরণ মেলাতে ব্যস্ত এই বাহিনী। সময় বদলেছে দৃশ্যপট। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর পর এক নতুন ভোরের সাক্ষী বাংলাদেশ পুলিশ। শুধু পোশাকের রং নয়, সংস্কারের দাবি আর জনবান্ধব হওয়ার অঙ্গীকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বাহিনীটি। এটি রাজধানীর ধানমন্ডি থানা। আমরা এখন এ থানার একজন পুলিশ সদস্যের ব্যারাক থেকে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার চিত্র দেখব। সাব ইন্সপেক্টর তানভীরের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় যে পোশাকটি তার পরিচয় ছিল, আজ সেটি ভিন্ন। নতুন পোশাকে আয়নার সামনে দাঁড়ালে শুধু অবয়ব নয়, মনেও জাগে নতুন এক দায়বদ্ধতা। প্রতিদিনের মতো প্রস্তুতি শেষে রাস্তায় দাঁড়িয়ে কাক ডাকা ভোর কিংবা তপ্ত রোদে ডিউটি করাটা পুরনো অভ্যাস, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি এখন অনেকটা নিবিড় পর্যবেক্ষকের মতো। সাধারণ মানুষও এখন পুলিশের কাছে আগের চেয়ে বেশি অধিকার নিয়ে কথা বলছে। তানভীরের মতো হাজারো পুলিশ সদস্যের দৈনন্দিন রুটিন একই রকম। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে, জনগণের সেবা প্রদানের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। পুলিশ সপ্তাহ এবার ভিন্ন এক আবহে। বাহিনীর সংস্কার প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছে মানবাধিকার ও পেশাদারিত্ব। তবে লোকবল সংকট আর লজিস্টিক সীমাবদ্ধতা এখনও কাটিয়ে ওঠার লড়াই চলছে। ট্র্যাডিশনাল পুলিশিং থেকে বের হয়ে আমরা টেকনোলজি বেস পুলিশিং ডিএমপির ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি। বিভিন্নভাবে আমরা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতেছি, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এবং ওপেন হাউস ডে ইত্যাদির মাধ্যমে জনগণের সাথে কানেক্টেড হয়ে আমরা জনগণ কোথায় কি সমস্যা, তাদের প্রতিটি সমস্যা দূর করার জন্য ব্যবস্থা করেছি। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এমন স্লোগানে আগামীর পথ চলতে চায় পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পোশাকের রং আর স্লোগান বদলানো নয়, প্রয়োজন মনস্তাত্ত্বিক পরিবর্তনের। সাধারণ পুলিশ সদস্যদের পরিশ্রম আর ঊর্ধ্বতনদের সঠিক নির্দেশনায় পারে পুলিশকে প্রকৃত জনবান্ধব এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেয়া হতে পারে। অভিযোগ গঠন হলে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। এর আগে 26 এপ্রিল শুনানি শেষ হয়। মামলায় 4 জন গ্রেফতার আছেন। পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, প্রলয় কুমার জোয়ারদার, বিপ্লব কুমার সরকার ও কাউন্সিলর নূর ইসলাম রাষ্ট্রন। মামলায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে 9 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টি শেষে ঝলমলের রোদ ওঠায় স্বস্তি ফিরেছে হাওর অঞ্চলের কৃষকদের মাঝে। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের কৃষকরা এখন ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে পানিতে ধান তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। ঝলমলে রোদে হাওর থেকে কেটে আনা ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কিষানীরা। তবে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন তারা। বাড়তি মজুরি দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত শ্রমিক। এদিকে গত কয়েকদিন বৃষ্টি না থাকায় সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মিলেছে রোদের দেখা। এখন তো আমরা শুকাইতে পারলাম না, এই ধান কিনবো খেটায়, নিব খেটায়। শ্রমিক পাওয়া যায় না, যার কারণে আমরা নিজে লাগছি 3 জন। আর টাকায় 1200 টাকা রোজে হামলা পাওয়া যায় না। ধান বা খের বাইরে যে ধান শুকাইতেছি, আর এখানে ওই আমার জমিন লইছে, কাটতে পারি না মানুষের কারণে। সুনামগঞ্জের 12 উপজেলায় 98,000 ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্টরা জানিয়েছেন তালিকা আরও বাড়তে পারে। জেলায় চলতি মৌসুমে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1,76,820 হেক্টর জমি ধান কাটা সম্পন্ন হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর পরিদর্শন করেছে কৃষিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে 30 কেজি করে চাল বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন তিনি। এমনভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার জন্য। আমাদের মূল টার্গেট কৃষকের আমরা ন্যায্য মূল্য দিতে চাই। রোদ ওঠায় স্বস্তি ফিরেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের মাঝে। সকাল থেকেই তারা ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করেছেন। গেরমা ধান 2 দিন ধরে রোদ্র শুকাইতাছি, বাহিরা পরে বলা যাবো, কিন্তু রোদ যদি এইভাবে উঠে তাহলে আমরা এই ধানগুলা শুকাইতে পারবো, নাহলে তো এই ধানগুলা দেখা গেছে অকেজো। কৃষি বিভাগ জানিয়েছে প্রায় 75% জমির ধান কাটা হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ধান। ক্ষতির মুখে পড়েছেন প্রায় 60,000 কৃষক। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ। মা মানে ভালোবাসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ যত্ন। কেউ জন্মের পর মা ডাকটা বলতে শেখে নিজের মাকে জড়িয়ে ধরে, আর কেউ শেখে একদল অপরিচিত মানুষের মায়া আর যত্নে। না পাওয়ার কষ্ট থাকলেও ভালোবাসা আর যত্নে তারা শিখছে নতুন করে বাঁচতে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা জন্ম না দিয়েও হয়ে ওঠেন মা। নিজের সন্তান নয়, তারপরও ছোট ছোট এসব মুখের হাসি, কান্না, অভিমান আর স্বপ্নকে বুকে আগলে রাখেন তারা। এমন স্নেহ, ভালোবাসা আর যত্নে বেড়ে উঠছে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের ছোট্ট মনিরা, যারা খুঁজে পেয়েছে মায়ের মমতায় ভরা এক নতুন আশ্রয়। গভর্নমেন্ট হাই স্কুল, আমি ওয়ানে পড়ি। পড়াশোনার যে স্কুলে সাইড কেনার এরকম যদি বলে তাহলে আম্মুর কাছে যে বলি, পরে আম্মু কিনে দেয়। এখানে খুব ভালো লাগে, কিছুদিন হয়েছে এখানে এসেছি। আম্মা ওনাদের সবাইকে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন আসছিলাম তখন এই কষ্টটা ফিল হয়েছে, এখন মানে এই জায়গায় থাকতে থাকতে এখানে ভালোবাসা পেয়ে পেয়ে এখন ভুলে গেছে। খাওয়ানো, ঘুম পাড়ানো কিংবা অসুস্থ হলে পাশে থাকা, সব কিছুতেই তারা সত্যিকারের মায়ের ভূমিকা পালন করেন। কেউ স্কুলে যাচ্ছে, কেউ ছবি আঁকছে। ভালোবাসায় বদলে যাচ্ছে এসব শিশুর জীবন। আমি আস্তে আস্তে এখানে বড় হয়েছি, ওনাদের কাছে থেকেছি, ওনারাও আমাদের মায়ের ঘাটতি পূরণ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি, মা দিবস পালন করি, পয়লা বৈশাখ করি, ঈদ করি। এখন ঢাকা কলেজ চারুকলা ইনস্টিটিউট, সেখানে পিডিগ্রিতে আছে। বড় হয়ে আমার পেন্টিং নিয়ে মানে একটা বড় শখ যে বড় আর্টিস্ট হওয়া। শিশুদের মানসিক বিকাশে কাজ করছেন শিক্ষক ও পরিচর্যাকারীরা। তাদের যত্নে বদলে যাচ্ছে ছোট্ট মনিদের জীবন।
আমার বাচ্চাটাকে আমি যেভাবে স্কুলে দিচ্ছি ওরা ঠিক ওইভাবেই এখান থেকে তার মেধা অনুযায়ী সেই স্কুলেই পড়ছে এবং তারা নাচে গানে সব কিছুতে আমরা সব রকম ট্রেনিং দিয়ে থাকি। বর্তমানে যে নতুন কুড়ি আবার শুরু হয়েছে, ওখানে আমাদের 4 থেকে 5টা বাচ্চা নতুন কুড়িতে পার্টিসিপেট করতেছে। ওরা ন্যাশনাল ফুটবল টিমে খেলছে, ওরা আমাদের একটা বাচ্চা আছে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলে জাতীয়ভাবে, এবং সব ন্যাশনাল প্রোগ্রামেই ওরা অংশগ্রহণ করে। 136 শিশুর সবাইকে নিজের সন্তানের মতোই দেখেন বলে জানান এই কর্মকর্তা। শিশুর শৈশবের সারল্যকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষের শৈশবটা যে সুন্দর, শৈশবটাকে শৈশবের মতো রাখার চেষ্টাটাই মূলত আমরা করে থাকি এবং এর মধ্যে আসলে সব কিছুই চলে আসে, তার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে শিশু পরিবার, যাতে তারা অনুভব করে যে তারা একটা পরিবারে আছে। একটা বর্ধিত পরিবার হিসেবে এই পরিবারের যে অনুভূতিটা, এই মূল্যবান অনুভূতিটাকে নিশ্চিত করার চেষ্টা করাটাই মূলত আমার কাজ। এই ছোট ছোট হাসিমাখা মুখগুলোর পেছনে রয়েছে না পাওয়ার অনেক গল্প। তবু মায়েদের ভালোবাসা আর যত্ন তাদের শেখাচ্ছে জীবন থেমে থাকার নয়। একটু ভালোবাসা আর সুযোগ পেলেই তারাও হয়ে উঠতে পারে সমাজের উজ্জ্বল আলো। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসী এটি বুঝতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও 3 জনকে গণধোলাই দেয় এলাকাবাসী, এতে তাদের মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের আনা ট্রাকটি আগুনে পুড়িয়ে দেয়। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ট্রাক শ্রমিক ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সকাল 7টা থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। শ্রমিকদের ও মালিকদের অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এতে পরিবহন খাতে অতিরিক্ত ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দিনাজপুর শহরের প্রবেশপথ ফুলহাট, 10 মাইল মহাসড়ক, বালুয়াডাঙ্গা, বিরল সড়ক সহ মোট 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলবো তার সঙ্গে। সুলতান, শ্রমিক ও মালিক পক্ষ থেকে কি বলা হচ্ছে আর প্রশাসনের কোনো বক্তব্য জানতে পেরেছেন কি, জানাবেন আমাদের। সুমনা, আপনি জানেন যে দিনাজপুর সকাল 7টা থেকে দিনাজপুর ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ কিন্তু এই তাদের যে মহাসড়ক অবরোধ করে, অর্থাৎ আমরা একটু দেখেছি যে দিনাজপুরের এই প্রবেশ পথগুলোতে এভাবেই কিন্তু ট্রাক রেখে এভাবে অবরোধ কর্মসূচি পালন করছেন। শ্রমিক মালিক ঐক্যজোট পরিষদের আমি এক নেতার সাথে কথা বলেছিলাম, শাহ আলম নামে এক ট্রাক শ্রমিক এর সভাপতি, মেডিকেল কলেজ উপশাখার কমিটির সভাপতি। তিনি আমাকে জানিয়েছেন যে দিনাজপুর পৌরসভার প্রবেশ করলেই চাঁদার সম্মুখীন হতে হয় আমাদেরকে, অর্থাৎ আমাদের লোকদেরকে, অর্থাৎ ড্রাইভারদেরকে শারীরিক লাঞ্ছিত করে অনেক সময় কিন্তু চাঁদা নেওয়া হয়, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন এবং বলেছেন যে এটি আসলে গত 1 বৈশাখ থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়েছে, যার কারণে তারা অতিষ্ঠ হয়েই আজকে কিন্তু বাধ্য হয়ে তারা এই দিনাজপুরের যে প্রবেশ পথের যে 5টি পয়েন্ট রয়েছে, এই 5টি পয়েন্টে কিন্তু শহরে কোনো রকমের বাস, ট্রাক এবং যাত্রীবাহী কিন্তু কোনো বাস যার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং যারা ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল অর্থাৎ দিনাজপুর হয়ে ঠাকুরগাঁ, পঞ্চগড় যে যারা যাবে তারা কিন্তু আসলে এই সকল যাত্রীরা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছে। তারা বলছে যে আসলে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে পায়ে হেঁটে কিন্তু যাচ্ছে, যার কারণে আসলে একটু যানজট সৃষ্টি হয়েছে। আমি দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে দিনাজপুরের যে
কেন্দ্রীয় যে ট্রাক টার্মিনালটি রয়েছে সেই ট্রাক টার্মিনালে কোনো রকমের এই বছর ডাক না হওয়ার কারণে অর্থাৎ ইজারা না হওয়ার কারণে তারা ঘাস কালেকশন করার কথা বলে কিন্তু তারা একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তারাই নাকি এই রকমের কাজ করছেন। এটাতে কিন্তু তিনি দিনাজপুরের যে প্রশাসক রিয়াসউদ্দিন তিনি আমাকে বলেছেন। তবে বলছেন যে খুব তাড়াতাড়ি শ্রমিকদের মধ্যে একটি আলোচনা চলছে, খুব দ্রুত সময়ের মধ্যে এই ধর্মঘট বা শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে এটি প্রত্যাহার করা হবে, তিনি এমনটা জানিয়েছেন। সুমনা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনয় শিল্পী কারিনা কায়সার গুরুতর অসুস্থ, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কারিনা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে। তিনি জানান কারিনার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত শুক্রবার রাতে লাইফ সাপোর্ট দেওয়া হয়। নানা হাস্যরসাত্মক কন্টেন্ট নির্মাণের জন্য সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন কারিনা কায়সার। অভিনয় করেছেন চলচ্চিত্র। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন, ৩ শিশু সহ আহত হয়েছেন ১৩ জন। বিবিসি জানিয়েছে স্থানীয় সময় শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এছাড়া অঞ্চলটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করেছে আইডিএফ। হামলার কথা স্বীকার করে আইডিএফ এর দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে তারা। জড়িত নন এমন বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির বিষয়েও তারা অবগত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলের অব্যাহত হামলায় নারী, শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।